প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশন। মূলত আমাদের আজকের ক্লাসটি প্রেপোজিশন যারা ভালো বুঝো তাদের জন্য নয়, বরং আমরা যারা প্রেপোজিশন একেবারেই বুঝি না, একদম কিচ্ছু বুঝি না, প্রেপোজিশন কী সেটা আমরা মোটেও সিদ্ধান্ত নিতে পারি না, আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য। তো আজকে আমি প্রেপোজিশন সম্পর্কে আমার উপলব্ধির কথা বলবো। আমার শিক্ষার্থী যারা আছো অথবা ভিডিও থেকে যারা উপকৃত হতে চাচ্ছ তারা মন দিয়ে ভিডিওটি শুনবে, এবং আমার যে উপলব্ধিগুলো আছে সেগুলো কোনো কোনো হয়তো ব্যক্তির কাছে, কোনো কোনো গ্রামারিয়ানের কাছে, ব্যাকরণবিদের কাছে ভ্রান্ত মনে হতে পারে। আমার উপলব্ধিগুলো বিভিন্ন গ্রামারিয়ানের সাথে আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি, আমি কারোর সাথেই মিল পাইনি। সুতরাং আমার কথাগুলো ভ্রান্ত মনে হতে পারে। যদি ভ্রান্ত মনে হয় দয়া করে নিচে মন্তব্য অংশে কমেন্ট বক্সে আপনারা বা তোমরা আমাকে জানাবে। আজকে আমরা প্রেপোজিশন নিয়ে আলোচনা করব, এবং আমি বলেছি যে আমরা যারা প্রেপোজিশনের কিচ্ছু বুঝি না, একদম কিচ্ছু, প্রেপোজিশন কী জিনিস মোটেও আমরা শুধু মুখস্থ করার চেষ্টা করেছি, আজকের ক্লাসটি তাদের জন্য। প্রেপোজিশন আসলে কী জিনিস? প্রেপোজিশন মূলত কী জিনিস? প্রেপোজিশন বলতে আমরা কী বুঝি? আমাদের আইডিয়াটা কি? প্রেপোজিশন সম্পর্কে আমাদের ধারণাটা কি? আমরা জানি আমরা বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ ব্যবহার করি। আমরা নাউন করি, প্রনাউন করি, অ্যাডজেক্টিভ করি, ভার্ব করি, অ্যাডভার্ব করি, সব করি। এর মধ্যে নাউন ওয়ার্ডগুলো বা নাউন শ্রেণীর ওয়ার্ডগুলো বা নাউন এর সমজাতীয় শব্দগুলো, নাউনের সমকক্ষ শব্দগুলো, নাউনের সমান শব্দগুলো কোনগুলো? নাউন এর সমান শব্দগুলো হচ্ছে প্রোনাউন, নাউন ফ্রেজ, এগুলো হচ্ছে নাউন বা নাউন জাতীয় শব্দ। একটি নাউন একা আসতে পারে, আবার কখনো কখনো নাউনের সাথে অ্যাডজেক্টিভগুলো জড়ানো থাকতে পারে। যদি কোনো নাউনের সাথে অ্যাডজেক্টিভ জড়ানো অবস্থায় থাকে তাহলে সেটিকে আমরা নাউন ফ্রেজ বলি। এখন বাক্যের মধ্যে যখন নাউন বা প্রোনাউনগুলো আসে, আমরা খুব যদি খেয়াল করি আমরা দেখব যে বাক্যের মধ্যে অনেকগুলো নাউন প্রোনাউন আসতে পারে। এখন দেখা যাবে যে নাউন বা প্রোনাউনগুলো যখন বাক্যের মধ্যে আসে তখন সে ভার্বের সাবজেক্ট হয় অথবা সে ভার্বের অবজেক্ট হয়। খেয়াল করো, নাউন বা প্রোনাউনগুলো যখন বাক্যের মধ্যে আসে তখন সে কখনো কখনো ভার্বের সাবজেক্ট হয়, কখনো বা ভার্বের অবজেক্ট হয়। অর্থাৎ ওই নাউন বা প্রোনাউনগুলোর সাথে বা নাউন ফ্রেজগুলোর সাথে ভার্বের এক ধরনের আত্মীয়তা থাকে, যে একটি নাউন বা প্রোনাউন একটি ভার্বের সাবজেক্ট হবে অথবা একটি ভার্বের সে অবজেক্ট হবে। আচ্ছা, আমি বললাম যে আমি কিছু বইপত্র কিনেছি, আমি কিছু বই কিনেছি, আমি কিছু বই কিনেছি। এখানে আমিটা হচ্ছে একটি প্রোনাউন, তারপরে কিছু বই হচ্ছে একটি নাউন ফ্রেজ, কারণ এখানে বই হচ্ছে নাউন আর সাথে তার পরিমাণটা বোঝানোর জন্য একটি ওয়ার্ড আছে, সেটি হচ্ছে কিছু। তা আমরা জানি যে সব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, অবস্থান ইত্যাদি নির্দেশ করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে কিছু শব্দটি বইয়ের পরিমাণ নির্দেশ করছে, পরিমাণ বোঝাচ্ছে, এজন্য বইয়ের সাপেক্ষে কিছু একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখন এই অ্যাডজেক্টিভ সহ নাউনকে আমরা বলবো নাউন ফ্রেজ। সুতরাং কিছু বই হচ্ছে একটি নাউন ফ্রেজ। দেখো তুমি বুঝতে পারো কিনা। আমি হচ্ছে একটি প্রোনাউন আর কিছু বই হচ্ছে নাউন ফ্রেজ। এখন এই যে আমি বললাম যে আমি কিছু বই কিনেছি, এখানে আমি প্রোনাউনটা কিন্তু সাবজেক্ট হয়ে আসছে, আর
কিছু বই এসছে ভার্বের অবজেক্ট হয়ে। আমরা জানি যে যার উপর কাজটি হয়, একটি কাজ যাকে ঘিরে হয়, সেই হচ্ছে কাজের মাধ্যমে যার যে আক্রান্ত হয়, প্রভাবিত হয়, সে হচ্ছে কাজের অবজেক্ট। আমরা সংক্ষেপে এত এক্সপ্লেনেশনে না গিয়ে আমরা কখনো কখনো এইভাবেই সহজ একটা ফর্মুলা বের করে ফেলি যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, তোমার অবজেক্ট তুমি পেয়ে যাবে। তো আমি যেভাবেই বলি না কেন, কিছু বই হচ্ছে কেনা ভার্বের অবজেক্ট। আমি কিছু বই কিনেছি। তাহলে আমি প্রনাউনটি যে বাক্যের মধ্যে আসলো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই বাক্যের মধ্যে দুটো নাউন বা নাউন জাতীয় শব্দ আছে। একটি হচ্ছে আমি, একটি হচ্ছে কিছু বই। কিছু বই আমি বলেছি যে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হলে আমি সেটাকে নাউনের মর্যাদা দিয়ে দেব। এক কথায় আমি যদি নাউনের সাথে অ্যাডজেক্টিভ থেকে থাকে তাহলে সেটিকে আমি নাউনের সাথে উল্লেখ করব, তখন এটি কিন্তু আর একক শব্দ থাকছে না। বইটা তো তখন শুধু বই থাকছে না, কিছু বই হয়ে যাচ্ছে। সুতরাং এটি যেহেতু একাধিক শব্দ মিলে একটা কিছু হয়ে যাচ্ছে, সুতরাং একে আমরা বলছি ফ্রেজ। এবং এই ফ্রেজটা যেহেতু নাউন কেন্দ্রিক, এজন্য এই ফ্রেজের নাম হচ্ছে নাউন ফ্রেজ। এখন আমি বললাম যে আমি হচ্ছি এই বাক্যের সাবজেক্ট, আমি হচ্ছে প্রোনাউন, আর কিছু বই হচ্ছে এই বাক্যে ভার্বের অবজেক্ট। ঠিক কি না? একটু চিন্তা করে দেখো যে আমি সাবজেক্ট কিনা। আমি সাবজেক্ট, কারণ আমি কাজটি করেছি। যে কাজ করে কিংবা যার সম্পর্কে কিছু বলা হয় সাধারণ বাক্যে, সে হচ্ছে সাবজেক্ট। প্যাসিভ ভয়েস হলে অন্য কথা, কিন্তু সাধারণ বাক্যে যে কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হবে সে হচ্ছে সাবজেক্ট। তো আমি হচ্ছি সাবজেক্ট, আর কিছু বই হচ্ছে ভার্বের অবজেক্ট। এখন আমি যদি বলি আমি কিছু বই কিনেছি, এই কথা যদি বলি, তাহলে দেখো আমির সাথে কোনো প্রেপোজিশন কিন্তু নাই, কিছু বইয়ের সাথে কোনো প্রেপোজিশন নাই। প্রেপোজিশনের সংজ্ঞায় আমরা কি পাই? আমি যে বললাম প্রেপোজিশন নাই, সেটা বুঝলাম কিভাবে? প্রেপোজিশনের সংজ্ঞায় আমাদেরকে বলা হয় যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড, আবার শুনো, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের যে সম্পর্ক স্থাপন করে দেয় তাকে আমরা প্রেপোজিশন বলি। এখন আমি কিছু বই কিনেছি, এই বাক্যটিকে যদি আমি ইংরেজি করি তাহলে কি দাঁড়ায়? আই হ্যাভ বট সাম বুকস। আই হ্যাভ বট সাম বুকস। আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কেন? আই হচ্ছে সাবজেক্ট কেন? কারণ আমি বলেছি যে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, বা যার সময় কিছু বলা হয় সে সাবজেক্ট। আই হচ্ছে, আই কাজটি করেছে বা আমি কাজটি করেছি, সেজন্য আই হচ্ছে সাবজেক্ট। হ্যাভ বট, হ্যাভ বট হচ্ছে ভার্ব অংশ এই বাক্যের, আর সাম বুকস হচ্ছে ভার্বের অবজেক্ট। এখন আমরা প্রেপোজিশনের সংজ্ঞাতে কি পাই? প্রেপোজিশনের সংজ্ঞাতে কি বলা হয়? বলা হয় যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে বাক্যের অপর অংশের সাথে যুক্ত করে তাকে আমরা প্রেপোজিশন বলি। এখন এই যে বললাম আই হ্যাভ বট সাম বুকস, এখন আমাদের বিবেচ্য নাউন কোনটা ছিল? এটা হচ্ছে আই, মানে নাউন বা প্রোনাউন। নাউন বলতে আমরা সংক্ষেপে বুঝে নেব যে নাউন মানে হচ্ছে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ইকুইভ্যালেন্ট যেগুলো আছে, যেমন জিরান থাকতে পারে। নাউন বলতে আমরা এক কথায় হয়তো বলবো নাউন, না আমরা নাউন বলতে বাকি সবগুলোকে আমরা বুঝে নেব। তো এই যে নাউন বা প্রোনাউন ছিল আই হ্যাভ বট সাম বুকস। এখন এই যে আমরা প্রেপোজিশনের সংজ্ঞায় বলেছি যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অপর অংশের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রেপোজিশন বলি। কিন্তু দেখো এখানে আইয়ের আগে তো তেমন কোনো ওয়ার্ড নাই, আছে? সাম বুকসের আগে তো কোনো ওয়ার্ড নাই। হ্যাঁ আছে, যে একটা আছে, সেটা হচ্ছে বট বা হ্যাভ বট, কিন্তু হ্যাভ বট তো প্রেপোজিশন না। আমরা তো জেনেছি যে হ্যাভ বট হচ্ছে ভার্ব। তাহলে প্রেপোজিশন এখানে নাই কেন? আর কখনই বা প্রেপোজিশন আসবে? এখন তাহলে আমরা মূল কথায় যাই। এই যে আই হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্ট হবে তার সাথে কোনো প্রেপোজিশন লাগবে না।
যে ভার্বের অবজেক্ট হবে তার সাথে কোনো প্রেপোজিশনের প্রয়োজন নাই, কারণ এই নাউন বা প্রোনাউনগুলোকে ভার্বই বাক্যের মধ্যে নিয়ে আসবে। ভার্ব সাবজেক্টকে এবং তার অবজেক্টকে বাক্যের মধ্যে সে নিয়ে আসবে। এখন সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্টের বাইরে, সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্টের বাইরে যদি আমরা এক্সট্রা কোনো নাউন বা প্রোনাউন বাক্যের মধ্যে ব্যবহার করতে চাই, এই কথাটা মন দিয়ে শোনা লাগবে যে এমন কোনো নাউন বা প্রোনাউন যদি আমি বাক্যের মধ্যে ব্যবহার করতে চাই যে কিনা সাবজেক্টও না, ভার্বের সাবজেক্টও না, আবার ভার্বের অবজেক্টও না, এমন নাউন বা প্রোনাউনকে যদি আমি বাক্যের মধ্যে যুক্ত করতে চাই তাহলে তার সাথে অতিরিক্ত শব্দ ব্যবহার করা লাগবে, এবং তার সাথে যে অতিরিক্ত শব্দটি আমি ব্যবহার করব সেটাই হচ্ছে প্রেপোজিশন। এবং তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে বাংলাতে আমি যখন প্রেপোজিশন ব্যবহার করি তখন যার সাথে প্রেপোজিশন ব্যবহার করছি তার পেছনে এবং ইংরেজিতে তার সামনে আমরা প্রেপোজিশনকে ব্যবহার করছি। এখন এই যে আই হ্যাভ বট সাম বুকস, আমি কিছু বই কিনেছি, এই বাক্যে যদি আমি এক্সট্রা আরেকটি নাউনকে নিয়ে আসতে চাই যে নাউনটি সাবজেক্টও না, ভার্বের অবজেক্টও হওয়ার কোনো সুযোগ থাকবে না, তাকে যদি আমি নিয়ে আসতে চাই, ধরো আমি বললাম যে লাইব্রেরি একটি নাউনকে আমি বাক্যের মধ্যে নিয়ে আসতে চাই। এখন যদি আমি লাইব্রেরিকে এই বাক্যের মধ্যে যুক্ত করতে চাই তাহলে আমাকে কি বলা লাগবে? আমি কি বলবো, বাংলাতে কি বলবো? আমি কিছু বই কিনেছি লাইব্রেরি থেকে। দেখো, আমি কিন্তু তোমাকে বলছি তুমি লাইব্রেরিকে বাক্যের মধ্যে যুক্ত করো, কিন্তু তুমি লাইব্রেরিকে যুক্ত করতে গিয়ে লাইব্রেরির সাথে তোমাকে থেকে শব্দটি ব্যবহার করতে হচ্ছে, এবং এই যে অতিরিক্ত শব্দটি আমি ব্যবহার করছি সেটাই হচ্ছে প্রেপোজিশন। আমি যে অতিরিক্ত শব্দটি নাউনকে বাক্যের মধ্যে জায়গা দিতে গিয়ে তার সাথে যে একটি সাপোর্টিং ওয়ার্ড ব্যবহার করছি, যাকে ছাড়া এই নাউন বা প্রোনাউনকে বাক্যের মধ্যে ব্যবহার করা যাবে না, সেই নাউন বা সেই ওয়ার্ডটি হচ্ছে প্রেপোজিশন। যে নাউন বা প্রোনাউনকে বাক্যের মধ্যে ব্যবহার করতে গেলে তার সাথে যে অতিরিক্ত ওয়ার্ডটি আমি ব্যবহার করছি, বাংলাতে তার পেছনে আর ইংরেজিতে কিন্তু তার সামনে। এই যে সামনে কিভাবে আসে দেখি, আমি যখন বলবো আই হ্যাভ বট সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি অথবা ফ্রম আ লাইব্রেরিটার যদি আমার দুজনের আমার কথা আমি যাকে বলছি তার কাছে যদি পরিচিত হয়ে থাকে কোন লাইব্রেরি, তাহলে আমি বলবো ফ্রম দ্য লাইব্রেরি। আর যদি কয়েকটা লাইব্রেরি আছে এর মধ্যে যে কোনো একটি কিনেছি, সে বুঝতে পারছে না আমি কোনটি থেকে কিনেছি, অর্থাৎ আমাদের উভয়ের সাপেক্ষে সেটি নির্দিষ্ট না, সেই ক্ষেত্রে আমি বলবো ফ্রম আ লাইব্রেরি। তো এই হচ্ছে আই হ্যাভ বট সাম বুকস ফ্রম আ লাইব্রেরি, এই হচ্ছে প্রেপোজিশন। আমি বাংলায় কোথায় বললাম তার পেছনে, ইংরেজিতে কোথায় বললাম তার সামনে। এই ফ্রম ছাড়া তুমি লাইব্রেরিকে এই বাক্যের সাথে কোনোভাবে যুক্ত করতে পারবে না। তুমি বলতে পারবে না আই হ্যাভ বট সাম বুকস দ্য লাইব্রেরি অথবা লাইব্রেরি, কিছুই এভাবে তোমার বলার কিন্তু সুযোগ নেই, তুমি কিছুই বলতে পারছো না, এভাবে কিছুই বলতে পারছো না। আমি আরও দু একটি উদাহরণ বললাম যে জেলেরা মাছ ধরেছে বা জেলেরা মাছ ধরছে, আমি একটু টেন্সের চেঞ্জ করলাম, জেলেরা মাছ ধরছে। দ্য ফিশারম্যান, জেলেরা, ফিশারম্যান MEN ম্যান, দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ। দেখো এখানে দুটো নাউন আছে, দ্য ফিশারম্যান একটা নাউন বা নাউন ফ্রেজ, এটা হচ্ছে ফিশ, এবং দুজনেই কিন্তু একজন ভার্বের সাবজেক্টের জায়গাটি দখল করে নিয়েছে, আরেকজন ভার্বের অবজেক্টের জায়গা দখল করে নিয়েছে। এখন আমি বললাম এই বাক্যের মধ্যে তুমি জাল নাউনটি যোগ করো, তুমি কি বলবে? তাহলে তুমি বুঝতে পারছো যে জাল আর এই বাক্যের সাবজেক্ট হওয়ার সুযোগ নাই, বা জালকে এই ভার্বের অবজেক্ট হিসাবেও বিবেচনা করার সুযোগ নাই, কারণ এই যে আমরা
কি বা কাকের উত্তরে বলি অবজেক্ট আসে, তুমি কি বা কাকের উত্তরে কি জালকে নিয়ে আসতে পারো? ধরছে, কি ধরছে, কাকে ধরছে, এর উত্তরে কি জাল আসে? না, কোনোভাবেই জাল আসে না। তাহলে জাল না সাবজেক্ট না সে ভার্বের অবজেক্ট, তাহলে জালটা হচ্ছে এক্সট্রা কিছু, এবং এই এক্সট্রা কিছুকে যোগ করতে গেলে তোমাকে এক্সট্রা শব্দ ব্যবহার করা লাগবে। তাহলে যে এক্সট্রা শব্দটি তুমি ব্যবহার করবে তুমি সেই এক্সট্রা শব্দটি হবে প্রেপোজিশন। এখন এক্সট্রা শব্দ কোনটি ব্যবহার করবে? সেটা হচ্ছে যে তুমি যে সম্পর্ক তৈরি করছো, তুমি যে একে জুয়া দিচ্ছ, কোন শব্দ দিয়ে জুয়া দিলে সেটা ভালো সেন্স তৈরি করে, প্রপার সেন্স তৈরি করে, তুমি সেই ধরনের একটি শব্দ ব্যবহার করবে। তুমি অনেক কিছু দিয়ে জোড়া দিতে পারো, তুমি জালের জন্য বলতে পারো, তুমি জালের মাধ্যমে বলতে পারো, তুমি জালের নিচে বলতে পারো, জালের উপরে বলতে পারো, অনেক কিছু বলতে পারো, কিন্তু ওগুলো তো সেন্স তৈরি করবে না। সুতরাং তুমি এমন কিছু ব্যবহার করবে যেটা সেন্স তৈরি করে। তাহলে আমি কি বলতে পারি? জেলেরা মাছ ধরছে জাল দিয়ে, জাল দিয়ে, এই যে দিয়ে বললাম সেটাই হচ্ছে প্রেপোজিশন। এখন ইংরেজি যখন আমি করব কি বলবো? দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ উইথ আ নাট, উইথ আ নাট। আমরা উইথ বললাম, উইথ, হ্যাঁ, সেটা উইথ দিয়ে। আমি যখন কোনো কিছুর সাহায্যে কোনো কাজ করি তখন কিন্তু বাংলায় হয়তো দিয়ে বলি, বাংলায় তো আর কিছু বলা যাবে না, দিয়ে বলবো বা দ্বারা বলবো, কোনো কোনো সময় হয়তো দ্বারাও বলবো, আর তো কিচ্ছু হবে না, আমি দিয়ে বা দ্বারা বলা লাগবে। এখন দিয়ে বাংলায় আমি যদি দিয়ে বলি এবং সেটা যদি কোনো কিছু সাহায্যে হয়ে থাকে, তাহলে আমি ইংরেজিতে কিন্তু উইথ ব্যবহার করব, সেটা সামনে আসবে। এখন তাহলে কি বলবো? দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ উইথ আ নাট, উইথ আ নাট। এখন আমরা তাহলে নাটকে আমরা কি দিয়ে জোড়া দিয়েছি? উইথ দিয়ে। উইথ হচ্ছে প্রেপোজিশন, এবং উইথ দিয়ে কাকে জোড়া দিয়েছি? ন্যাটকে। সুতরাং উইথ এর অবজেক্ট হচ্ছে ন্যাট। প্রেপোজিশন, আমরা যখন প্রেপোজিশন দিয়ে কাউকে জোড়া দিই তখন তাকে বলা হয় প্রেপোজিশনের অবজেক্ট, এবং প্রেপোজিশন আর তার অবজেক্ট মিলে হয় কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ। আরেকটি কথা, আরেকটি বাক্য আমি বলি। ধরো শি ইজ ক্যারিং অ্যান আমব্রেলা, সে একটি ছাতা নিয়ে যাচ্ছে। শি ইজ ক্যারিং অ্যান আমব্রেলা। এখন আমব্রেলার আমি এই কথার সাথে আমি 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 একটি নাউনকে জোড়া দিতে চাই, সেটা হচ্ছে ধরো ব্লু ক্যানোপি। ব্লু ক্যানোপি, ব্লু নীল, ক্যানোপি মানে কি? এই যে ছাতার কাপড়, যেটা যে আচ্ছাদন, যেটা আচ্ছাদন করে রাখে উপরের অংশটা, সেটাকে আমরা বলি কি বলি? ক্যানোপি। এখন আমি এই যে ব্লু ক্যানোপি, এটাকে যদি আমি বাক্যের সাথে জোড়া দিতে চাই, এই যে যে নীল ক্যানোপিকে যদি আমি বাক্যের সাথে জোড়া দিতে চাই, তাহলে কি বলবো? সে একটি ছাতা নিয়ে যাচ্ছে, বা ছাতা সাথে, তার সাথে একটি ছাতা আছে, বা সে একটি ছাতা বহন করছে। কি কি বলবো? নীল ক্যানোপিওয়ালা, নীল কাপড়ওয়ালা। ওয়ালা বলা লাগবে না? ওয়ালা না বললে কি সেটাকে জোড়া দেওয়া যাবে? এই নাউনকে কি জোড়া দেওয়া যাবে? না, জোড়া দেওয়া যাবে না। তাহলে এই যে আমি নাউনকে জোড়া দিলাম, যাকে দিয়ে আমি জোড়া দিলাম, সেই হচ্ছে কিন্তু প্রেপোজিশন। তো আমি বলবো শি ইজ ক্যারিং অ্যান আমব্রেলা উইথ এ ব্লু ক্যানোপি। এই হচ্ছে প্রেপোজিশন। এখন বাংলাতে প্রেপোজিশন কোথায় বসে? শব্দের পেছনে। বাংলায় আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলায় যে আমরা প্রেপোজিশন আমরা ব্যবহার করি, সেটা অনেক সময় শব্দাংশ হতে পারে, জাস্ট শব্দাংশ। অনেক সময় হতে পারে যে দুইটা শব্দ একটা শব্দাংশ, এমন মনে হতে পারে। আবার কোনো সময় হয়তো বা দুটোই শব্দ হতে পারে, তিনটা শব্দ হতে পারে, সব মিলে একটা ইউনিট প্রেপোজিশনের কাজ করে। ইংরেজিতে প্রেপোজিশন বেশিরভাগ সময় এক শব্দের হয়, বেশিরভাগ সময় এক শব্দের হয়, কখনো কখনো দুই শব্দের হয়, কিন্তু শব্দাংশ হিসাবে ইংরেজিতে প্রেপোজিশনের ব্যবহার নাই। আমি আরও দু একটি উদাহরণ বলি। যে সে
সে একটি সৎ জীবন যাপন করে। সে একটি সৎ জীবন যাপন করে। হি লিডস অ্যান অনেস্ট লাইফ। সে একটি সৎ জীবন যাপন করে। এই 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 বাক্যের সাথে আমি একটি নাউনকে, একটি অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমি যুক্ত করতে চাই। নাউনকে অ্যাবস্ট্রাক্ট হোক আর কনক্রিট হোক সেটা কিচ্ছু আসে না, আমার নাউন হলেই হয়। আমি এই বাক্যের সাথে দরিদ্রতাকে যোগ করতে, বা দারিদ্রকে, দরিদ্রতা অথবা দারিদ্র একই জিনিস। আমি যখন দরিদ্রতা তা বলবো তখন দরিদ্রতা, তা ছাড়া যখন বলবো তখন আকার দিয়ে দারিদ্রতা হবে না কখনো, দরিদ্রতা অথবা দারিদ্রতা। এখন এই নাউনটিকে পভার্টি, যার ইংরেজি হচ্ছে পভার্টিকে আমি এখন যোগ করতে চাই। আমি তখন কি বলবো? হি লিডস অ্যান অনেস্ট লাইফ ইন স্পাইট অব পভার্টি। ইন স্পাইট অব, দরিদ্রতা সত্ত্বেও, বাংলায় কি বললাম? দরিদ্রতা সত্ত্বেও, দরিদ্রতা সত্ত্বেও সে একটি সৎ জীবন যাপন করে। দরিদ্রতাকে লাগাতে গেলে আমি কি বলতে হচ্ছে আমাকে? সত্ত্বেও। তারা আর ইংরেজিতে এই সত্ত্বেও ইংরেজি কি হচ্ছে? ইন স্পাইট অব। ইন স্পাইট অব, দেয়ার আর 3 ওয়ার্ডস, এবং এই 3টা শব্দ একসাথে একটা প্রেপোজিশনের কাজ করছে। অথবা আমি বলতে পারি হি লিডস অ্যান অনেস্ট লাইফ ডেসপাইট পভার্টি। ডেসপাইটও একটি প্রেপোজিশন। ইন স্পাইট অবের পরিবর্তে ইউ ক্যান ইউজ ডেসপাইট। এই হচ্ছে প্রেপোজিশন। আমি আরও একটি উদাহরণ বলি। ধরো, শি হ্যাজ গিভেন মি এ ফ্লাওয়ার। সে আমাকে একটি ফুল দিয়েছে। এখন তার বাগান নাউনটাকে আমি যুক্ত করতে চাই। কি বলবো? সে আমাকে একটি ফুল দিয়েছে তার বাগান থেকে। তাহলে থেকেটা হচ্ছে কি প্রেপোজিশন। বাংলায় প্রেপোজিশন কোথায় বসে? তার বাগান থেকে। আর ইংরেজিতে উল্টো হয়ে যাবে, থেকেটা আগে চলে আসবে, ফ্রম হার গার্ডেন। তো এই হচ্ছে প্রেপোজিশনের ধারণা। প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনকে যুক্ত করার জন্য যে অতিরিক্ত শব্দটা আমরা ব্যবহার করি। কোন নাউন বা প্রোনাউনকে সেটাও বললাম। বাংলাদেশের মানুষ পরিশ্রমী। এখানে বাংলাদেশের মানুষ পুরোটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি একাধিক শব্দের হয়, সাবজেক্ট যদি একাধিক শব্দের হয়, এবং এই একাধিক শব্দে যদি এক্সট্রা নাউন থাকে এবং সে যদি নাউন হিসাবে আচরণ করে, কখনো কখনো নাউন কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আমরা ওই সব নাউনের কথা বলছি না। যদি সে নাউন হিসাবে কাজ করে, যেমন বাংলাদেশের মানুষ, এখানে একাধিক শব্দ কিন্তু একসাথে সাবজেক্ট হচ্ছে, এবং এখানে সাবজেক্ট ওয়ার্ড যেটা বা চিফ ওয়ার্ড যেটা সেটা হচ্ছে কি? মানুষ, পিপল। বাংলাদেশ আলাদা একটি নাউন। এখন যে সাবজেক্ট হিসাবে যে শব্দগুলো আসলো তার মধ্যে যে চিফ ওয়ার্ড, তার বাইরে যদি আরও নাউন থাকে তাহলে ওই নাউনগুলো কিন্তু প্রেপোজিশন দিয়ে আমাকে যুক্ত করা লাগবে। বাংলাতে দেখো বলা হচ্ছে বাংলাদেশ এর মানুষ। মানুষটা কিন্তু সাবজেক্ট, সুতরাং তার সাথে প্রেপোজিশন নাই। কিন্তু বাংলাদেশ সাবজেক্ট না, সাবজেক্টের অংশ বটে, কিন্তু সে চিফ ওয়ার্ড না বা সাবজেক্ট ওয়ার্ড না। সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে মানুষ। বাংলাদেশ যেহেতু সাবজেক্ট ওয়ার্ড না, কিন্তু সে একটি নাউন, সুতরাং তাকে জোড়া দিতে গেলে প্রেপোজিশন লাগবে বাংলাদেশ এর। এবং তুমি দেখো বাংলাদেশের মানুষ, সেটা বাংলা ওয়ার্ড অর্ডারে কেমন আছে, ইংরেজিতে সেটা কি হবে? দ্য পিপল অব বাংলাদেশ। The people of Bangladesh are industrious. এখন তাহলে সাবজেক্ট অথবা সাবজেক্ট ওয়ার্ড, অবজেক্ট অথবা অবজেক্ট ওয়ার্ড এর বাইরে যদি কোনো নাউন বা প্রোনাউন যদি বাক্যের মধ্যে আসতে চায়, অথবা কমপ্লিমেন্টের বাইরে,
কমপ্লিমেন্ট কিন্তু একটু একটু জটিল আছে, কখনো কমপ্লিমেন্টে সরাসরি নাউন আসবে, কখনো প্রেপোজিশনাল ফ্রেজ পুরোটা কমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে সেন্সের উপর। আমরা প্রেপোজিশনের হচ্ছে যে আমরা বিশেষজ্ঞ আলোচনাতে যাচ্ছি না, আমরা প্রেপোজিশনের উপরে একদম মৌলিক রুট লেভেলের আলোচনাতে আছি, যে সাবজেক্ট অথবা সাবজেক্ট ওয়ার্ড, অবজেক্ট অথবা অবজেক্ট ওয়ার্ড, অথবা কমপ্লিমেন্টের বাইরে যেসব নাউন আসবে সেই সব নাউনকে আমি বাক্যের মধ্যে যুক্ত করতে গেলে তার সাথে অতিরিক্ত শব্দ আমাকে ব্যবহার করা লাগবে, এবং যে অতিরিক্ত শব্দটি আমি ব্যবহার করব সেটাই হচ্ছে প্রেপোজিশন। আমরা এখানে বিস্তারিত আলোচনা করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমেন্ট অংশে। আর এছাড়া আমাদের নিচে কিন্তু আমাদের প্রেপোজিশন নিয়ে আলোচনা থাকবে। তোমরা প্রেপোজিশনের আলোচনাটি আশা করি আলোচনাটি দেখবে, লিখিত রূপে থাকবে, সুতরাং তুমি বারবার সেগুলো দেখতে পারো, ভিডিওটি বারবার দেখতে পারো, এবং যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ।